গঙ্গার তীরে বিস্তৃত কাশী সেই ভোরবেলায় পাতলা কুয়াশার আবরণে ঢাকা পড়েছিল। সূর্য তখনও পুরোপুরি মুকি দেয়নি, কিন্তু ঘাটগুলোতে জীবনের ছন্দ শুরু হয়ে গিয়েছিল। কোথাও আরতির ঘণ্টা আর ঘণ্টার ধ্বনি মিশে যাচ্ছিল। নৌকার মাঝিরা যাত্রীদের ডাকছিলেন জোরে জোরে, আর অনেক ছাত্রছাত্রী কাঁধে ব্যাগ ঝুলিয়ে সাইকেল চালিয়ে দ্রুত পথ চলছিল। সেই প্রাচীন শহরেই একটি বাস ধীর লয়ে দুলতে দুলতে ক্যান্ট রোড ধরে এগিয়ে এসে বাসস্ট্যান্ডে থামল। বাস থেকে নামার সময় রাধিকা এক মুহূর্তের জন্য হ্যান্ডেলটা শক্ত করে চেপে ধরল। এটাই ছিল কাশীতে তার প্রথম পা রাখা। সে এসেছিল ঝাড়খণ্ডের একটি ছোট্ট গ্রাম থেকে, যে গ্রামে সন্ধ্যা নামতেই চারদিক নিস্তব্ধ হয়ে যেত, যেখানে প্রতিটি মুখ পরিচিত ছিল এবং স্বপ্নগুলো সাধারণত মাঠের সীমানা পেরোত না। কিন্তু তার বাবা সবসময় বলতেন, তুই যদি পড়াশোনা করিস তাহলে আমাদের সংসার বদলে যাবে। সেই কথার উপর ভরসা করেই সে আজ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বা বিএইচইউতে ভর্তি হয়ে এই শহরে এসে দাঁড়িয়েছিল। কাঁধে ভারী ব্যাগ, হাতে লোহার ট্রাঙ্ক আর চোখে লুকানো ভয়, সব মিলিয়ে এক অদ্ভুত মিশ্রণ। বাসস্ট্যান্ডের ভিড় তাকে ঠেলে সরিয়ে দিচ্ছিল, কিন্তু সে কয়েক সেকেন্ড সেখানেই থমকে দাঁড়িয়ে রইল। পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে দেখল লঙ্কার কাছে ভাড়া ঘরের ঠিকানা। চারদিকে তাকালো সে, চারপাশে উচ্চস্বরের কোলাহল আর অচেনা মুখ। প্রথমবার সে সত্যিই অনুভব করল যে ঘর থেকে অনেক অনেক দূরে চলে এসেছে। অটোওয়ালার সাথে কথা বলার সময় তার গলা নিচু ছিল। লঙ্কা যাবেন? অটোওয়ালা হেসে বললেন, বিএইচইউতে পড়তে এসেছ নাকি? সে আলতো মাথা নাড়ল। ভয় পেও না বেটি, কাশীর অর্ধেক লোকই তো ছাত্রছাত্রী, বলে তিনি হাসলেন এবং অটো চালু করে দিলেন। পুরো পথ সে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। বিশাল গেট, মন্দিরের চূড়া, রাস্তার ধারে বইয়ের দোকান, চায়ের ধোঁয়া আর ছাত্রদের ভিড়, সব মিলে মনে হচ্ছিল যেন সে কোনো সিনেমার দৃশ্যের মধ্যে ঢুকে পড়েছে। অটো যখন বিশ্ববিদ্যালয়ের বিশাল সিংহদ্বারের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে ঘাড় তুলে সেখানে লেখা নাম পড়ল, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়। তার শরীর দিয়ে একটা হালকা শিহরণ বয়ে গেল। এত বড় প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন সে কখনো প্রকাশ্যে স্বপ্নেও দেখেনি। ঘরে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে গেল। বাড়িটি পুরনো হলেও পরিচ্ছন্ন ছিল। দরজার সামনে তুলসী মঞ্চ ছিল এবং ভেতরের আঙিনায় রোদ এসে পড়ছিল। ঘণ্টি বাজানোর আগে সে ওড়না ঠিক করে নিল, যেন প্রথম দেখায় ভালো ছাপ পড়ে। দরজা খুললেন এক মধ্যবয়সী মহিলা। তিনি তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়ে সহজ সুরে বললেন, তুমি রাধিকা? তোমার কথা ফোনে এসেছিল, এসো। এসো শব্দটির মধ্যে এক অদ্ভুত আপনত্ব ছিল। বসার ঘরে একজন ভদ্রলোক খবরের কাগজ পড়ছিলেন। চশমা খুলে তিনি বললেন, কাশীতে প্রথমবার এসেছ তো? ঘাবড়িও না, এখানে পড়ুয়া ছেলেমেয়েরা অনেক থাকে। তার কণ্ঠে কোনো আনুষ্ঠানিকতা ছিল না, ছিল শুধু ভরসা। সিঁড়ি বেয়ে ওপরে যাওয়ার সময় রাধিকা প্রতিটি জিনিস খুঁটিয়ে দেখছিল। দেয়ালে ভগবানের ছবি, আঙিনায় শুকোতে দেওয়া কাপড় আর কোণে রাখা সাইকেল। সে বুঝল এই বাড়িটি কোনো ঠান্ডা হোস্টেল নয়। ঘরটি ছোট ছিল, কিন্তু খোলা জানালা দিয়ে হাওয়া আসছিল। সামনে দূরে গাছের ফাঁকে বিশ্ববিদ্যালয়ের ভবনের ওপরের অংশ দেখা যাচ্ছিল। সে ট্রাঙ্কটা নামিয়ে রাখল এবং কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। এটাই তার নতুন দুনিয়া। মহিলাটি জিজ্ঞেস করলেন, রান্না করতে পারবে না নিচে খাবে? রাধিকা সংকোচ করে বলল, আমি করে নেব। মহিলাটি মৃদু হাসলেন, প্রথম দিন নিচেই খেয়ে নাও, পরে দেখা যাবে। রান্নাঘর থেকে ভেসে আসা ডালের গন্ধ তাকে সোজা গ্রামের কথা মনে করিয়ে দিল। সে চুপচাপ বসে খেতে লাগল এবং প্রতিটি গ্রাসের সাথে গলায় কিছু একটা আটকে যাচ্ছিল। খাওয়া শেষ করে সে ধীরে ধীরে ধন্যবাদ জানাল। মহিলাটি শুধু বললেন, এখানে ধন্যবাদ বলতে হয় না, শুধু মন দিয়ে পড়াশোনা করো। সন্ধে নামতেই সে নিজের জিনিসপত্র গুছিয়ে নিল। বইগুলো টেবিলে সাজালো, বিছানা পাতল এবং জানালার পাশে বসে রইল। বাইরে থেকে সাইকেলের ঘণ্টা আর ছাত্রদের কথাবার্তা ভেসে আসছিল। সে প্রথমবার অনুভব করল যে সে এখন সত্যিই ছাত্র জীবনে প্রবেশ করেছে। রাত হতেই সে বাবাকে ফোন করল। ওপাশ থেকে আওয়াজ এলো, পৌঁছেছিস? সে হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ, ঘরটা ভালো। ভয় লাগছে না তো? সে জানালা দিয়ে অন্ধকার দেখল এবং মিথ্যে বলল, না। বাবা হাসলেন, ভয় লাগলে পড়াশোনার কথা ভাবিস, ভয় পালিয়ে যাবে। কল কাটার পর সে অনেকক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল।
ঘরে হালকা হলুদ আলো জ্বলছিল এবং বাইরের কাশির শব্দ এখন শান্ত হয়ে আসছিল। সে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসতে সময় লাগল। মনে গ্রামের ছবি আর আগামের চিন্তা দুটোই একসাথে ঘুরছিল। রাতের শেষ প্রহরে জানালা দিয়ে ঠান্ডা হাওয়া এলো এবং সে ধীরে ধীরে চোখ বন্ধ করল। ঘুমানোর আগে বাবার কথাটি মনে বাজছিল, পড়াশোনা ছাড়িস না, বাকি সব নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কাশিতে আসার পর রাধিকার প্রায় 1 মাস কেটে গেল। শুরুর ভয় এখন রুটিনে পরিণত হয়েছিল। সকাল 5টায় গলির মন্দিরের ঘণ্টায় তার চোখ খুলত। জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়া ঘরে ছড়িয়ে পড়ত এবং সে তাড়াতাড়ি উঠে টেবিলে বসে পড়তে শুরু করত। বই খোলার আগে সে অভ্যাসবশত মোবাইল দেখত। বাবার সুপ্রভাতের মেসেজ প্রায়ই আগেই এসে থাকত। ওই একটা মেসেজ থেকেই তার মনে হতো যে ঘর এখনও তার সাথে আছে। বিশ্ববিদ্যালয়ের জীবন ছিল দ্রুতগতির। ক্লাস, লাইব্রেরি, নোটস, অ্যাসাইনমেন্ট, দিন কখন শেষ হয়ে যেত সে টের পেত না। কিন্তু প্রতিদিন সন্ধে 7টার সময়টা তার জন্য নির্দিষ্ট ছিল। যতই পড়াশোনা থাকুক, সে ছাদে গিয়ে বাবাকে ফোন করতই। সেই সময় তার গলায় ছোটবেলার মিষ্টতা ফিরে আসত। এক সন্ধ্যায় ফোন করতেই ওপাশ থেকে হালকা কাশির আওয়াজ ভেসে এলো। সে তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, পাপা, শরীর ঠিক আছে তো? তিনি হেসে বললেন, আরে কিছু না, মাঠে ধুলো লেগেছিল। রাধিকা চুপ করে রইল। তার মনে হল গলাটা খুব ক্লান্ত। সে পড়াশোনার কথা বলতে শুরু করল যাতে তারা খুশি হন। ওপাশ থেকে শুধু একটাই উত্তর বারবার আসছিল, ভালো, পড়তে থাক। সেই সময়েই কয়েকশো কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের সেই ছোট গ্রামে তার বাবা সন্ধে হয়ে গেলেও মাঠে কাজ করছিলেন। মজুরি শেষ করে তিনি পাশের দুদামে বস্তা তোলার কাজ শুরু করেছিলেন। মালিক বারণ করেছিলেন, এত করবেন না, শরীর খারাপ হবে। তিনি হেসে বলেছিলেন, বিএইচইউতে পড়ে, খরচও অনেক। তারপর না থেমে কাজে লেগে পড়লেন। রাতে বাড়ি ফিরে তিনি চারপাইতে বসলেন না। প্রথমে পুরনো ব্যাগ খুলে টাকা গুনলেন এবং পাশের দোকানে গিয়ে অনলাইনে টাকা পাঠালেন। দোকানদার বলল, এত তাড়াতাড়ি প্রতি মাসে পাঠিয়ে দেন? তিনি উত্তর দিলেন, ওর অপেক্ষা করা ভালো লাগে না, পড়াশোনায় সময় নষ্ট হয়। ওদিকে কাশিতে রাধিকা সেই রাতে লাইব্রেরি থেকে ফিরে ঘরে পড়ছিল। হঠাৎ মোবাইলে মেসেজ এলো, টাকা জমা হয়েছে। তার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। সে তক্ষুনি ফোন করল, পাপা, আবার এত তাড়াতাড়ি পাঠিয়ে দিলে? ওপাশ থেকে ক্ষীণ স্বরে আওয়াজ এলো, পড়াশোনায় যেন কমতি না হয়। সে হাসল, আপনি একটু বিশ্রামও নেবেন? তিনি মজা করে বললেন, এখন বিশ্রাম নিলে তোর ডিগ্রি কে আনবে? কিন্তু সেই হাসির আড়ালে যে ক্লান্তি লুকিয়েছিল তা সে বুঝতে পারল না। দিন কাটতে থাকল। এখন কলের মাঝে কাশি বাড়তে শুরু করেছিল। মাঝে মাঝে তিনি নিজে ফোন করতেন না, রাধিকাকেই করতে হতো। একদিন সে বলল, পাপা, ডাক্তার দেখিয়ে নিন। তিনি কথা ঘুরিয়ে দিলেন, তোর পরীক্ষা কবে? সে বুঝে গেল তারা টাকা বাঁচাচ্ছেন। এদিকে বাড়িতে থাকা লোকেরাও রাধিকার পরিশ্রম দেখছিল। বাড়িওয়ালি কাকিমা প্রায়ই বলতেন, এত রাত অবধি পড়ো না, চোখ খারাপ হয়ে যাবে। রাধিকা হাসত, আর একটু বাকি আছে। নিচে বসা তাদের ছেলে অর্জুন মাঝে মাঝে তার বইয়ের দিকে তাকাত এবং কঠিন অঙ্ক বুঝিয়ে দিত। কথা কম হতো, কিন্তু সম্মান স্পষ্ট ছিল। এক রাতে যখন সে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল, তখনই ফোনের তীব্র শব্দে ঘুম ভাঙল। সে ঘাবড়ে স্ক্রিন দেখল, পাশের বাড়ির কাকার নম্বর। সে দ্রুত ফোন ধরল। ওপাশ থেকে ব্যস্ত স্বরে আওয়াজ এলো, মা, ঘাবড়াস না, তোর বাবার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছি। তার বুক ধরফর করতে লাগল। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? পড়ে গিয়েছিলেন, ডাক্তাররা দেখছেন। তার হাত কাঁপছিল। সে বারবার কল করতে থাকল, কিন্তু বাবার ফোন বন্ধ। ঘরের দেয়ালগুলো হঠাৎ খুব ছোট মনে হল। সে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। আঙ্কেল, পাপা হাসপাতালে। শ্রীনিবাসজি তখনই উঠে দাঁড়ালেন। তিনি দেরি না করে জিজ্ঞেস করলেন, কোন হাসপাতাল? রাধিকা নাম বলল। তিনি শান্ত স্বরে বললেন, সকালের প্রথম ট্রেনেই যাচ্ছি, এখন তুমি বসো। কাকিমা জল দিলেন, কিন্তু তার হাত কাঁপছিল। সে সারা রাত জেগে রইল। প্রতিটি মিনিট ভারী মনে হচ্ছিল। সে ভাবছিল, যদি সে জোর করে ডাক্তার দেখাতো। সকাল হতেই তারা স্টেশনে পৌঁছালেন। ট্রেনের সিটে বসে সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল, কিন্তু কিছু দেখা যাচ্ছিল না। প্রতিটি স্টেশনে মনে হচ্ছিল দেরি হচ্ছে। গ্রামে পৌঁছাতে দুপুর হয়ে গেল। হাসপাতালের বাইরে ভিড় ছিল। সে দ্রুত ভেতরে দৌড়াল। ওয়ার্ডের দরজায় দাঁড়িয়ে দেখল সাদা চাদর, শান্ত মুখ আর পাশে চুপ করে দাঁড়ানো মানুষ। ডাক্তার ধীরে বললেন, হার্ট অ্যাটাক হয়েছিল, আমরা বাঁচাতে পারলাম না। তার মুখ দিয়ে শব্দ বের হল না।
সে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল, যেন সত্যটা মানতে অস্বীকার করছে। তারপর হঠাৎ এগিয়ে গিয়ে বাবার বুকে মাথা রাখল। চোখের জল থামছিল না। তার মুখ থেকে শুধু একটা কথা বের হচ্ছিল, আমি পড়ব পাপা, উঠুন না। কিন্তু এখন আর কোনো উত্তর আসার ছিল না। গ্রামে চিতা জ্বলছিল এবং ধোঁয়া আকাশে উঠছিল। রাধিকা দূরে দাঁড়িয়েছিল, তার চোখ আগুনের দিকে স্থির। মনে হচ্ছিল যেন তার জীবনের অবলম্বন ওই ধোঁয়াতেই মিলিয়ে যাচ্ছে। বাড়ি ফেরার পর মা ক্লান্ত স্বরে বললেন, এবার পড়াশোনা ছেড়ে দে মা, আমরা কিভাবে চালাব? রাধিকা চুপ করে রইল। তার মনে হল বইগুলো এখন বোঝা হয়ে যাবে। তখনই শ্রীনিবাসজি এগিয়ে এলেন। তিনি ধীর কিন্তু স্পষ্ট স্বরে বললেন, যতদিন আমরা আছি ওর পড়াশোনা থামবে না, ও আমাদের সাথেই যাবে। রাধিকা প্রথমবার তার দিকে তাকাল। তার চোখের জলে এক নতুন চমক ছিল, সম্ভবত আশার। গ্রামের আচার অনুষ্ঠান শেষ হতে অনেক দিন কেটে গেল। ঘরের আঙিনা আগের মতোই ছিল, সেই দেয়াল, সেই গাছ, সেই দরজা। কিন্তু রাধিকার কাছে সবকিছু বদলে গেছে মনে হচ্ছিল। প্রতিটি জিনিসে বাবার অভাব ফুটে উঠছিল। সকালে চা করার সময় মায়ের হাত কেঁপে যেত, এবং রাধিকা প্রতিবার ভাবত যদি সে এখানে থেকে যায় তবে মা একা হবে না, কিন্তু তাহলে বাবার স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। এই দ্বন্দ্ব তাকে ভেঙে দিচ্ছিল, আবার এগিয়ে যেতেও বাধ্য করছিল। সন্ধ্যায় শ্রীনিবাসজি বাইরে বারান্দায় বসে ধীরে ধীরে বললেন, মা, কাল সকালে কাশী যাব। রাধিকা চমকে তার দিকে তাকাল। কিন্তু এখন পড়াশুনো কিভাবে হবে? তিনি মাঝপথে থামিয়ে দিলেন। তোমার পাপা আমাদের দায়িত্ব দিয়েই তো ওপরে গেছেন, এখন পিছিয়ে যেও না। মা চুপ করে শুনছিলেন, তার চোখে চিন্তা ছিল। তিনি নিচু স্বরে বললেন, আমরা কিভাবে সামলাব? শ্রীনিবাসজি সহজভাবে বললেন, আপনি চিন্তা করবেন না, ও আমাদের বাড়িতেই থাকবে, যেমন আমাদের মেয়ে থাকে, পড়বেও আর এগিয়েও যাবে। রাধিকা কিছু বলল না, তার চোখ ভরে এলো। সে প্রথমবার অনুভব করল যে বাবা তাকে পুরোপুরি একা করে যাননি। পরের সকালে যখন বাস ছাড়ল, তখন গ্রামের মাটি দূরে সরে যাচ্ছিল। এবার তার মন কাশিতে ফিরতে ভয় পাচ্ছিল না, বরং এক অব্যক্ত আশা ছিল। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। রাস্তার গাছগুলো পেছনে ফেলে সে এগোচ্ছিল, এবং তার মনে ধীরে ধীরে এই কথাটি গেঁথে যাচ্ছিল যে তার জীবন এখন দুটি অংশে ভাগ হয়ে গেছে, একটি যেখানে বাবা ছিলেন এবং অন্যটি যেখানে তার স্বপ্ন আছে। কাশীতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। সেই গলি, সেই দোকান, সেই ভিড়, কিন্তু এবার অজানা মনে হল না। দরজা খুলতেই কাকিমা সামনে দাঁড়িয়েছিলেন। তিনি কিছু না জিজ্ঞেস করে তাকে বুকে টেনে নিলেন। রাধিকার চোখ ভরে এলো, এবং সে তার কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল। কাকিমা শুধু বললেন, এখন সব ঠিক হবে। ওপরে ঘরে পৌঁছে সে চারদিকে তাকাল। বইগুলো টেবিলে যেমন ফেলে গিয়েছিল তেমনই ছিল। সে ধীরে ধীরে ব্যাগ নামাল এবং জানালার পাশে বসল। বাইরে বিএইচইউয়ের দিকে যাওয়া রাস্তায় ছাত্রদের আওয়াজ শোনা যাচ্ছিল। তার মনে হল দুনিয়া থেমে থাকেনি, তাকেও থামা উচিত নয়। রাতে কাকিমা নিচে ডাকলেন। এবার সে না করল না। খাবার টেবিলে 4টি প্লেট সাজানো ছিল, সে ইতস্তত করছিল। কিন্তু শ্রীনিবাসজি বললেন, এখন থেকে আলাদা রান্না হবে না, তুমি নিচেই খাবে। অর্জুন চুপচাপ তার দিকে জলের গ্লাস এগিয়ে দিল। রাধিকা হালকা হাসল। সেই মুহূর্তে কোনো আনুষ্ঠানিকতা ছিল না। পরের সকালে সে কলেজে যাওয়ার জন্য তৈরি হল, তখন কাকিমা টিফিন ধরিয়ে দিয়ে বললেন, খালি পেটে পড়াশোনা হয় না। রাধিকা ধীরে ধীরে জি বলল। আগে সে প্রতিটি জিনিসে সংকোচ করত, এখন তার মনে হল না করাটা ভুল হবে। কলেজের প্রথম দিনটা কঠিন ছিল। বন্ধুরা জিজ্ঞেস করত, শিক্ষকেরা সহানুভূতি দেখাতেন, কিন্তু সে বেশি কথা বলতে পারল না। লাইব্রেরিতে বসে বই খুলল, কিন্তু অক্ষরগুলো ঝাপসা দেখাচ্ছিল। সে চোখ বন্ধ করল এবং বাবার গলা মনে পড়ল, পড়াশোনা ছাড়িস না। সে দীর্ঘশ্বাস নিল এবং পাতা উল্টে দিল। সন্ধ্যায় ফিরে চুপচাপ বসে রইল। তখন অর্জুন এলো এবং টেবিলে একটা খাতা রাখল। তোমার মিস হওয়া নোটস আছে, পুরোটা লেখা। রাধিকা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি লিখলে? সে স্বাভাবিক সুরে বলল, তোমার সিট ফাঁকা ছিল, বুঝলাম জরুরি হবে। এটি ছোট কাজ ছিল, কিন্তু রাধিকার মনে হল কেউ তার বোঝা একটু ভাগ করে নিয়েছে। এখন ধীরে ধীরে তাদের পড়াশোনা একসাথে হতে থাকল। রাতে বারান্দার টেবিলে দুজনে বই খুলে বসত। মাঝে মাঝে কাকিমা চা রেখে যেতেন। কখনো প্রশ্ন বুঝতে না পারলে অর্জুন বুঝিয়ে দিত, কখনো রাধিকা তাকে সাহায্য করত। কথা কম হতো, কিন্তু সহজ ছিল। একদিন পড়তে পড়তে রাধিকা হঠাৎ চুপ হয়ে গেল। বই খোলা ছিল, কিন্তু দৃষ্টি চলছিল না। অর্জুন সরাসরি কিছু না জিজ্ঞেস করে বলল, মন না বসলে 5 মিনিট বিরতি নাও, জোর করে পড়লে মনে থাকবে না। রাধিকা প্রথমবার মন খুলে বলল, মাঝে মাঝে মনে হয় পাপা থাকলে।
সে থেমে গেল। অর্জুন শুধু বলল, তুমি পড়লে তিনিই সবচেয়ে বেশি শান্তি পাবেন। সেই দিনের পর থেকে পড়াশোনা আর বোঝা নয়, দায়িত্ব মনে হতে লাগল। দিন গড়িয়ে চলল। এখন রাধিকা মাঝে মাঝে কাকিমার সাথে রান্নাঘরে সাহায্য করে, আঙ্কেলের সাথে বিকেলের চা খায় এবং ঘরের গল্প শোনে। তার হাসি ধীরে ধীরে ফিরে আসছিল। ঘরেও বদল এসেছিল। এখন কেউ তাকে ডাকার আগে দুবার ভাবত না। একদিন টেস্টের রেজাল্ট বের হলো। রাধিকার নম্বর খুব ভালো ছিল। সে চুপচাপ কাগজটা শ্রীনিবাসজির সামনে রাখল। তিনি চশমা পরে দেখলেন এবং গর্বের সাথে হাসলেন। দেখলে তো, পরিশ্রম বিফলে যায় না। কাকিমা তক্ষুনি মিষ্টি নিয়ে এলেন। রাধিকার চোখ ভরে এলো। প্রথমবার তার মনে হলো এই খুশি শুধু তার একার নয়, সবার। রাতে সে ঘরে বসে রেজাল্ট দেখছিল। জল এলো চোখে, কিন্তু এবার ব্যথার নয়। তক্ষুনি দরজায় হালকা টোকা পড়ল। অর্জুন বলল, আঙ্কেল ডাকছেন। নিচে যাওয়ার পর শ্রীনিবাসজি বললেন, আজ থেকে ফিজের চিন্তা করবে না, শুধু পড়বে। রাধিকা ধীরে ধীরে বলল, আমি টিউশন পড়িয়ে নেব। তিনি গম্ভীর স্বরে বললেন, তোমার কাজ পড়া, রোজগার করা নয়। সেই রাতে সে অনেক দিন পর শান্তিতে ঘুমাল। জানালা দিয়ে আসা হাওয়ায় এখন আর ভয় ছিল না। তার মনে হল সে সত্যি একা নয়। সময়ের সাথে তার ঘরটি শুধু থাকার জায়গা রইল না, পরিবারের অংশ হয়ে উঠল। সকালে নমস্তে, সন্ধ্যায় পড়া আর রাতে চা, এটি দিনচর্যায় পরিণত হল। মাঝে মাঝে সে নিজে নিচে বসে গল্প করতে লাগল। এখন আনুষ্ঠানিকতা শেষ হয়ে গিয়েছিল। এক সন্ধ্যায় পড়তে পড়তে কোনো ছোট কথায় সে এবং অর্জুন দুজনেই হেসে উঠল। নিচে বসা শ্রীনিবাসজি ওপরে তাকালেন এবং হালকা হাসলেন। তিনি কাকিমাকে নিচু স্বরে বললেন, এখন এই মেয়ার অতিথি নেই। কাকিমা উত্তর দিলেন, হ্যাঁ, ও নিজের হয়ে গেছে। আর হয়তো সত্যি, সেই দিনের পর রাধিকাও প্রথমবার অনুভব করল কাশী এখন শুধু পড়ার জায়গা নয়, তার ঘর হয়ে উঠেছে। কাশীতে শীত নেমে এসেছিল। সকালের কুয়াশায় বিএইচইউ এর ক্যাম্পাস আরও নির্জন লাগত। গাছ থেকে পড়া পাতার মাঝে সাইকেলের ঘণ্টি শোনা যেত এবং ছাত্ররা পশমের সোয়েটার পরে দ্রুত ক্লাসের দিকে যেত। রাধিকা এখন এই পরিবেশের অংশ হয়ে গিয়েছিল। আগে যেখানে সবকিছু নতুন লাগত, এখন সেই পথগুলো তার চেনা দৈনন্দিন পথ। তার রুটিনও ঠিক হয়ে গিয়েছিল। সকালে ক্লাস, দুপুরে লাইব্রেরি এবং সন্ধ্যায় বাড়ি ফিরে পড়াশোনা। তফাৎ শুধু এই যে এখন সে একা পড়ত না। বারান্দার টেবিলে প্রায়ই দুটি বই খোলা থাকত, একটি তার, একটি অর্জুনের। এক সন্ধ্যায় ঠান্ডা হাওয়া জোরালো বইছিল। রাধিকা নোটস লিখতে লিখতে থেমে গেল এবং হাত ঘষতে লাগল। আঙুলগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। কিছু না বলে অর্জুন উঠল এবং ভেতর থেকে একটা শাল নিয়ে এলো। সে সহজভাবে তার কাছে রেখে বলল, ঠান্ডা বাড়ছে, অসুস্থ হয়ে পড়লে পড়াশোনা থেমে যাবে। রাধিকা কিছু মুহূর্ত তার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে শালটা গায়ে জড়িয়ে নিল। সে ধন্যবাদ বলেনি, কিন্তু তার মুখের নরম হাসিই ছিল উত্তর। এখন দুজনের কথাবার্তা পড়াশোনা ছাড়িয়ে ছোট ছোট বিষয় পর্যন্ত পৌঁছেছিল। কখনো কলেজের ঘটনা, কখনো শিক্ষকের মজা, কখনো গ্রামের স্মৃতি। রাধিকা যখন নিজের গ্রামের নদীর কথা বলতো, তখন তার গলার স্বর বদলে যেত। সে বলতো কিভাবে ছোটবেলায় সন্ধে পর্যন্ত জলে খেলা করত এবং বাবা দূর থেকে ডাকতেন। অর্জুন চুপচাপ শুনত, যেন কোনো গল্পে হারিয়ে গেছে। এক রাতে পড়তে পড়তে কারেন্ট চলে গেল। পুরো ঘর অন্ধকারে ডুবে গেল। কাকিমা মোমবাতি জ্বালালেন এবং বারান্দায় রেখে দিলেন। দুজনে সেই আলোতেই পড়তে লাগল। নিস্তব্ধতা গভীর ছিল। রাধিকা হঠাৎ বলল, যদি পাপা থাকতেন তবে আজ ফোন করে জিজ্ঞেস করতেন খাবার খেয়েছে কিনা। অর্জুন বই বন্ধ করল এবং ধীর স্বরে বলল, মাঝে মাঝে মানুষ চলে যায়, কিন্তু তাদের অভ্যেসগুলো সাথে থাকে। সে কিছু বলল না, কিন্তু তার চোখে জল চলে এলো। সময়ের সাথে দুজনের মধ্যে সহজতা বাড়তে থাকল। এখন যদি রাধিকা দেরি করে ফিরত, তবে অর্জুন বারান্দায় দাঁড়িয়ে থাকত। আর সে যদি কোথাও বাইরে যেত, তবে রাধিকা অজান্তেই দরজার দিকে তাকাত। কেউই পরিবর্তন খেয়াল করেনি, কিন্তু দুজনের মনে হালকা এক অস্থিরতা অনুভূত হতে শুরু করেছিল। একদিন কলেজে প্রেজেন্টেশন ছিল। রাধিকা খুব ঘাবড়েছিল। বাড়ি ফিরেই বই টেবিলে রেখে চুপচাপ বসে রইল। অর্জুন জিজ্ঞেস করল, কেমন হলো? সে বলল, গলা কাঁপছিল, মনে হলো সবাই হাসবে। অর্জুন হাসল। যদি ভয় না থাকে তবে সাহস কিভাবে দেখা যাবে? তার এই কথা শুনে রাধিকাও হালকা হাসল। সেই মুহূর্তে সে অনুভব করল যে তার ভয়গুলো আর একা নয়। ধীরে ধীরে বাড়ির লোকেরাও পরিবর্তন অনুভব করতে শুরু করল। কাকিমা দেখতেন দুজনে পড়তে পড়তে মাঝে মাঝে কারণ ছাড়াই হেসে উঠছে। শ্রীনিবাসজি বিকেলে চা খেতে খেতে বারান্দার দিকে তাকাতেন এবং চুপচাপ খবরের কাগজ ভাঁজ করে রাখতেন। তিনি কিছু বলেননি, কিন্তু তার চোখে সবটা স্পষ্ট ছিল। এক রবিবার সকালে রাধিকা রান্নাঘরে কাকিমাকে সাহায্য করছিল। কাকিমা অমনি জিজ্ঞেস করলেন, অর্জুন পড়াশোনায় বিরক্ত করে না তো? রাধিকা দ্রুত বলল, না, ও তো সাহায্য করে। কাকিমা হালকা হাসলেন। তিনি কিছু বলেননি, কিন্তু সেই হাসি রাধিকাকে কিছুক্ষণ অপ্রস্তুত করে দিল। ওদিকে অর্জুনও বদলে যাচ্ছিল। আগে সে সরাসরি ঘরে চলে যেত, এখন বাড়ি আসার পর বারান্দায় বসে থাকত।
রাধিকা যদি ওপরে থাকত তবে সে ডাক দিত, চা খাবে? এটি ছোট কথা ছিল, কিন্তু তার স্বরে এখন আর আনুষ্ঠানিকতা ছিল না। এক সন্ধ্যায় দুজনে বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত একসাথে ফিরছিল। রাস্তায় ভিড় ছিল, কিন্তু দুজনে চুপ ছিল। কয়েক কদম পর রাধিকা বলল, যদি আমি এখানে না আসতাম তবে হয়তো পড়তে পারতাম না। অর্জুন ধীরে ধীরে বলল, তুমি যেখানেই থাকতে পড়াশোনা করতে, তফাৎ শুধু এই যে এখানে আমাদের দেখা হলো। এই বাক্য সাধারণ ছিল, কিন্তু দুজনে কয়েক সেকেন্ড চুপ রইল, যেন দুজনেই প্রথমবার নিজের মনের একটা স্তর দেখে নিল। সেই রাতে রাধিকা অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারল না। জানালা দিয়ে আসা হাওয়ায় সে এক অদ্ভুত শান্তি অনুভব করছিল। তার মনে হল জীবন এখন শুধু দায়িত্ব নয়, নিজের কিছু একটা হয়ে উঠছে। নিজের ঘরে শ্রীনিবাসজি এবং তার স্ত্রী বসেছিলেন। তিনি ধীরে ধীরে বললেন, তুমি খেয়াল করেছ? কাকিমা হাসলেন। হ্যাঁ, এখন আর বলতে হবে না। শ্রীনিবাসজি একটা দীর্ঘশ্বাস নিলেন। সম্পর্ক যখন নিজেই বুঝে আসে তখন সেটাই ঠিক হয়। সেই সময়ে ওপরে ঘরে রাধিকা বই খুলে বসেছিল, কিন্তু পড়ছিল না। তার মুখে হালকা হাসি ছিল, যেন সেও কিছু বুঝতে শুরু করেছে, কেউ না বলা সত্ত্বেও। বসন্তের ঋতু কাশিতে ধীরে ধীরে নামছিল। বিএইচইউ-এর গাছগুলোতে নতুন কুড়ি ফুটছিল, এবং হাওয়ায় ঠান্ডা কমে এক হালকা এসেছিল। পরীক্ষা সামনে ছিল, তাই রাধিকার বেশিরভাগ সময় বইয়ের মাঝেই কাটত। এখন সে আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। তার চলায় ঘাবড়ানি নয়, স্থিরতা ছিল, যেন জীবন তাকে হঠাৎ বড় করে দিয়েছে। সন্ধ্যায় বারান্দার সেই টেবিল এখনও দুজনের পড়ার জায়গা ছিল, কিন্তু এখন নিস্তব্ধতা অস্বস্তিকর লাগত না। অনেক সময় দুজনে কিছু না বলে অনেকক্ষণ বসে থাকত, এবং তারপর হঠাৎ কোনো প্রশ্ন করে বসত। কাকিমা প্রায়ই দূর থেকে দেখতেন এবং হাসতেন। একদিন রাধিকার পরীক্ষা শেষ হল। বাড়ি ফেরার সময় তার মুখে কয়েক মাস পর হালকা স্বস্তি দেখা যাচ্ছিল। সে দরজায় পা রাখতেই কাকিমা জিজ্ঞেস করলেন, কেমন হলো পরীক্ষা? সে হাসল, ভালো হয়েছে, হয়তো খুব ভালো। শ্রীনিবাসজি চশমা খুলে বললেন, এখন সত্যিই তোমার বাবার গর্ব হবে। এটি শুনেই সে কিছু মুহূর্ত চুপ করে রইল। সে ধীরে ধীরে বলল, যদি তিনি থাকতেন? শ্রীনিবাসজি মাঝপথেই বললেন, যেখানেই আছেন দেখছেন। সেই রাতে প্রথমবার সে শান্তিতে ঘুমাল। অনেকদিন পর তার মুখে পড়াশোনার চাপ ছিল না। দিন কাটতে থাকল। এখন রাধিকা ঘরের প্রতিটি কাজে সহজ ছিল। কখনো কাকিমার সাথে সবজি কাটা, কখনো আঙ্কেলের সাথে চা খাওয়া, কখনো অর্জুনের সাথে কোনো বই নিয়ে তর্ক করা। বাড়িতে তার উপস্থিতি এখন অভ্যাসে পরিণত হয়েছে। এক সন্ধ্যায় শ্রীনিবাসজি ছাদে হাঁটছিলেন। নিচে বারান্দায় রাধিকা এবং অর্জুন কোনো কথায় হাসছিল। তিনি কিছুক্ষণ তাদের দেখলেন এবং তারপর নিচে চলে এলেন। রাতের খাবারের পর তিনি স্ত্রীকে নিচু স্বরে বললেন, এখন ওকে আর চলে যেতে দেওয়ার ইচ্ছে হয় না। কাকিমা বুঝে গেলেন, আমিও এটাই ভাবছিলাম, মেয়ে ঘরকে ঘর বানিয়ে দেয়। কিছুদিন পর তিনি অর্জুনকে কাছে ডাকলেন, বললেন, তোমাকে কিছু বলতে হবে? অর্জুন একটু অবাক হল, কি? তিনি শান্ত স্বরে বললেন, তোমরা দুজনে একসাথে খুশি থাকো, এই কথাটি চাপা নেই। অর্জুন কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর ধীরস্বরে বলল, আমি কখনো কিছু বলিনি। শ্রীনিবাসজি হাসলেন, সব কথা বলা জরুরি হয় না। ওদিকে রাধিকার কোনো আন্দাজ ছিল না। সে নিজের বইপত্র গুছাচ্ছিল যখন কাকিমা তাকে রান্নাঘরে ডাকলেন। কাকিমা সরাসরি জিজ্ঞেস করলেন, যদি আমরা তোমাকে একটা কথা বলি, তবে না করবে না তো? রাধিকা ঘাবড়ে গেল। কি কথা? কাকিমা তার মাথায় হাত রাখলেন। মেয়ে হয়ে এসেছিলে, আমাদের বাড়ির বউ হয়ে থাকতে পছন্দ করবে? রাধিকার হাত থেমে গেল। সে কিছু বলতে পারল না, চোখ ভরে এলো। তার মনে একসাথে অনেক ভাব চলে এলো। বাবার স্মৃতি, এই ঘরের অবলম্বন এবং অর্জুনের শান্ত সঙ্গ। সে মাথা নিচু করে নিল। রাতে বারান্দায় সে একা বসেছিল। অর্জুন এলো তখন সে কয়েক মুহূর্ত চুপ রইল, তারপর বলল, আঙ্কেল কাকিমা যা বললেন। অর্জুন ধীরস্বরে বলল, যদি তোমার ঠিক মনে হয় তবেই। সে প্রথমবার তার চোখের দিকে সরাসরি তাকাল এবং হালকা হাসির সাথে বলল, হয়তো আমি আগে থেকেই এখানকার। এই উত্তর শুনে দুজনে চুপ হয়ে গেল, কিন্তু এবার নিস্তব্ধতায় কোনো সংকোচ ছিল না। পরের দিন শ্রীনিবাসজি গ্রামে ফোন করলেন। রাধিকার মা অনেকক্ষণ কিছু বলেননি, তারপর ভারাক্রান্ত গলায় বললেন, যে ঘর মেয়েটাকে সামলেছে সেটাই ওর ঘর। ফোন কাটতেই রাধিকার চোখ থেকে জল বেরিয়ে এলো। এবার দুঃখের নয়, আপনজন পাওয়ার। বিয়ে খুব সাদামাটাভাবে ঠিক হলো। ঘরের আঙিনায় মণ্ডপ সাজানো হলো। কিছু আত্মীয়, কিছু প্রতিবেশী এবং বিশ্ববিদ্যালয়ের ২-৪ জন বন্ধু। কোনো লোক দেখানো ব্যাপার নেই, শুধু সত্যিকারের আপন ভাব। যখন রাধিকা হলুদ ওড়না পরল, তখন কাকিমার চোখ ভরে এলো। শ্রীনিবাসজি তার মাথায় হাত রাখলেন।
আজ তোমার বাবা থাকলে। সে বলল, আছেন, শুধু দেখা যাচ্ছে না। 7 পাকের সময় তার নজর এক মুহূর্ত আকাশে এদিকে উঠল। তার মনে হল যেন বছরের পর বছর ধরে থাকা ভয়, একাকিত্ব এবং সংগ্রাম একসাথে হালকা হয়ে গেছে। বিদায়ের সময় কাকিমা হেসে ফেললেন। বিদায় কিসের? ঘর তো এটাই। সবাই হালকা হাসল। রাতে সেই ঘর, সেই জানালা এবং সেই হাওয়াই ছিল। কিন্তু এখন সে একা ছিল না। সে ধীরে ধীরে বলল, কাশি সত্যিই বদলে দেয়। অর্জুন উত্তর দিল, শহর নয়, মানুষ বদলে দেয়। আর সত্যিও তাই। একটি মেয়ে পড়তে এসেছিল, ঘর পেয়ে গেল, এবং ঘরের সাথে সম্পর্ক। যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে, তবে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি আমাদের গল্পগুলো কোথায় কোথায় মানুষের মন ছুঁয়ে যাচ্ছে। আবার দেখা হবে একটি নতুন আবেগঘন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার সম্পর্কগুলোকে সময় দিন।